বছরের প্রথম দিনে সারা দেশে বই উৎসব। নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। শিক্ষা খাতের সাফল্যকে ঈর্ষণীয় বললেন দুই মন্ত্রী। বাংলাদেশের অর্থনীতি এখন বিশ্বের অনেক দেশের তুলনায় শক্তিশালী। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রী। সম্ভাবনার আশা নিয়ে শুরু হলো আরও একটি বছর। বর্ষবরণ উদযাপনে কক্সবাজার ও কুয়াকাটায় পর্যটকের ঢল। এবং প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর জোরে সোরে এগুচ্ছে পদ্মা সেতুর মূল পাইলিং এর কাজ। মাওয়া থেকে জাজিরা পর্যন্ত চলছে মাটি পরীক্ষা ও টেস্ট পাইল। বাংলা সময়ের সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি কামরুজ্জামান মামুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের অর্থনীতি এখন বিশ্বের অনেক দেশের তুলনায় শক্তিশালী। 2021 সালের মধ্যে রফতানি আয় $31 বিলিয়ন থেকে $60 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যে কাজ করছে সরকার। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে এখন একটি সম্ভাবনাময় দেশ। তিনি বলেন, ব্যবসা বাণিজ্য বহুমুখীকরণের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে হবে। আমাদের পণ্য বহুমুখীকরণ করতে হবে এবং বাজার খুঁজতে হবে। পৃথিবীর কোন দেশে কি চাহিদা আছে সেটা আমাদের জানতে হবে এবং সেই চাহিদা অনুযায়ী কোন কোন পণ্য আমাদের দেশে রপ্তানি বা উৎপাদন করা সম্ভব, প্রক্রিয়াজাত করা সম্ভব এবং রপ্তানি আমরা করতে পারি, সেই দিকে বিশেষভাবে দৃষ্টি আমাদের ব্যবসায়ীদের দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, বিশেষ করে যারা এই রপ্তানির সাথে সম্পৃক্ত। আপনারা জানেন যে আমরা ব্যবসা করতে আসিনি। আমি আমার কথা আপনাদের বলতে পারি যে আমি এখানে ব্যবসা করতে আসিনি, আমি দেশের উন্নয়নের জন্য কাজ করতে এসেছি। ব্যবসায়ীদের জন্য আমরা সুযোগ সৃষ্টি করে দিতে এসেছি। আমাদের লক্ষ্য হচ্ছে যে আমাদের রপ্তানি আমরা এখন যেমন 31 বিলিয়ন, এটাকে আরও 60 বিলিয়নে আমরা উন্নীত করব। সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা যাচ্ছি, যেটা আমরা 2021 সালের মধ্যে করতে সক্ষম হব। 2021কে কেন আমরা গুরুত্ব দেই? এই কারণে দেই যে 2021 সালে আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা এখন সরাসরি চলে যাব সেখানে। যদি সুন্দর ডিসিপ্লিন না হয় তাহলে কিন্তু তারা কখনো সামনের দিকে এগোতে পারবে না। আজকে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে এবং গর্বের সঙ্গে বলবো যে আমার স্টেজের এখানে আমার ডায়ে বায়ে অনেক ছাত্র নেতা, এরা ছাত্র নেতা ছিল। আমার হাত দিয়ে এক একজন ছাত্র দল থেকে আজকে তো এই পর্যায়ে এসেছে। এমনকি নিচেও আছে অনেকে, নিচেও বসে আছে, তো তাদেরকে দেখতে পাচ্ছে না। নিচেও অনেকে বসে আছে যারা একদিন ছাত্র দল করত, আজকে তারা বিভিন্ন পেশায় নিয়োজিত এবং তার পাশাপাশি তারা দলকে দিচ্ছে, তারা এমপি হয়েছে, অনেকে মন্ত্রীও হয়েছে। এইরকম কাজে তোমাদেরকে সেজন্য শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তাহলে শুধুমাত্র আগামী দিনে তোমাদের উপরে তো বিশ্বাস রেখে, ভরসা রেখে, দায়িত্ব দিয়ে আমরা সরে যাব। আমরা পিছন থেকে তোমাদেরকে হয়তো বুদ্ধি পরামর্শ দেব, কিন্তু তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে আগামী দিনে দেশ। তার জন্য প্রয়োজন শৃঙ্খলা এবং ঐক্য। কমিটি হবে, প্রতি বছরই তোমাদের বছর হয়ে যায়, কিন্তু যে কোনো কারণে হোক, এর আগে সমস্যাগুলির কারণে হোক, কিছুদিন কমিটি হতে পারে নাই। বিধায় আমাদের মধ্যে কিছু, যেমন তোমাদের সেশন জট হয়, তেমনি ভাবে আমাদের মধ্যেও কিছু এই জট হয়েছে, যার জন্যই ছাত্র দলের কমিটিতে কিছু রকম সমস্যা দেখা দিয়েছে। কিন্তু তারপরেও বুঝে নিতে হবে, তোমাদেরকে আমরা কাউকে ফেলে দিতে চাই না। তোমাদের প্রত্যেকের অবদান আছে, সেজন্য অবশ্যই শুধু যে ছাত্রদল বয়স হয়ে গেছে, ছাত্রদল ছেড়ে দিলাম বলে আর জায়গা পাবো না তা না। আরো অনেক সংগঠন আছে,
মূল দল আছে, এবং আমি তো আগেই বলেছি তোমাদেরকে, এই যে নেতারা যারা উপরে দেখছো আমার ডায়ে বায়ে, এরা এমপি হয়েছে। এমপি তো আর একদিনে হওয়া যায় না, নিজের এলাকায় যেতে হয়, মানুষের সঙ্গে মিশতে হয়, কথা বলতে হয়। মানুষের সঙ্গে মিশতে মিশতে মানুষ যখন দেখবে এই ছেলেটার ব্যবহার ভালো, কথাবার্তা ভালো, সুন্দর ভালো, প্রতিনিয়ত খবরাখবর রাখে, আস্তে আস্তে নিজেকে তৈরি করবে। সেখানে নিজেকে তৈরি করবে, যাতে আমাদের একজন, বয়স হয়ে গেছে আমাদের সবারই, আমরা চলে যাব, তোমরা আমাদের জায়গাটা পূর্ণ করতে পারো, রিপ্লেস করতে পারো। তোমাদেরকে সেইভাবেই করতে হবে। এবং যতক্ষণ সিনিয়র নেতা সেখানে থাকবে, তার সঙ্গে কিন্তু তোমরা প্রতিদ্বন্দ্বিতা বা বিভেদ সৃষ্টি করে নয়, তাকে সহযোগিতা করে তার সঙ্গে আরো কাজ করে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে, তাহলেই কিন্তু পাওয়া যাবে। তাই আমি বলবো যে এই আন্দোলন সংগ্রামের কথা যখনই হয়, হ্যাঁ, আন্দোলন সংগ্রাম এই ছাত্র নেতারা এরা প্রত্যেকেই করেছে, বরং ওরা আগেই থেকে শহীদ জিয়ার থেকেই কাজ করছিল। আমি নতুন ছিলাম, আমার সঙ্গে থেকে ওদের কাছ থেকেই আমি অনেক কিছু জেনেছি, শিখেছি এবং একসঙ্গে কাজ করেছি। এই যে একসঙ্গে কাজ করার অনেক বড় একটা আনন্দ আছে। জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বক্তব্য রাখছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আপনারা তা সরাসরি দেখছেন। বছরের প্রথম দিনটি সারা দেশের স্কুলগুলোতে উদযাপিত হলো বই উৎসব। সকালে রাজধানীতে আলাদা আলাদা স্কুলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বই উৎসবের উদ্বোধন করেন। সারা দেশের 4,44,16,728 জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। শুক্রবার সরকারের ছুটির দিনেও শিক্ষার্থীদের পদচারণায় মুখর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। সকাল থেকে টানা 7 বছরের ধারাবাহিকতায় নতুন বই পাওয়ার উৎসবে শামিল হন কোমলমতি শিক্ষার্থীরা। শুক্রবার সকালে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল চত্বরে এবছরের পাঠ্যপুস্তক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের হাতে তুলে দেন নতুন বই, জানান শিক্ষা নিয়ে সরকারের নানা পরিকল্পনার কথা। 99% বেশি শিশু স্কুলে এসে নাম লিখিয়েছে। আমাদের নতুন প্রজন্মকে গড়ে তুলতে চাই এই আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসাবে। আমাদের যে ঝরে পড়া, সেই ঝরে পড়ার হারটা কমানো এবং আমাদের শিক্ষার্থীদের ক্লাসমুখী করা। নতুন বই হাতে নিয়ে শিক্ষার্থীরাও বেলুন উড়িয়ে আনন্দ উল্লাস করেন। বই উঁচু করে শিক্ষার্থীরা জানান দেন নিজের অনুভূতির কথা। নতুন ছাপার গন্ধ, তারপরে প্রচ্ছদটা সুন্দর হয়। বইটার ভিতর কি আছে ওটা দেখার জন্য অনেক আগ্রহ জাগে। আমি এখন বাসায় গিয়ে পড়া শুরু করব। অভিভাবকরাও স্বাগত জানান সরকারের এই উদ্যোগকে। নতুন বছরে বাচ্চারা বই পেয়ে আনন্দিত, আমরাও অভিভাবক আনন্দিত। আমার বাচ্চাকে প্রথম দিনে সবগুলো বই হাতে তুলে দিতে পেরে ওর জন্য আমি খুশি। বই বিতরণ উৎসব এটা একটি খুবই যুগান্তকারী পদক্ষেপ এবং কার্যকর উদ্যোগ। 7 বছরের 26 কোটি শিক্ষার্থীদের মাঝে তুলে দেওয়া হলো 190 কোটি নতুন বই। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন বছরের প্রথম দিনে নতুন বই শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ যেমন বাড়িয়ে তুলবে, তেমনি কমে আসবে শিক্ষাক্ষেত্রে ঝরে পড়ার হার। একই দিনে রাজধানীতে আলাদাভাবে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। আমাদের ছেলেরা যেন পৃথিবীর জন্য উপযুক্ত হয়ে গড়ে ওঠে, সেই প্রচেষ্টার জন্যই আমাদের এই বিনিয়োগ এবং আমাদের এই চেষ্টা। এবছর 4,44,16,728 জন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে 33,37,62,760টি বই, যা গত 7 বছরে 26 কোটি শিক্ষার্থীদের মধ্যে 190 কোটি বই বিতরণ করল সরকার। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মতো সারা দেশের স্কুলগুলোতেও একই চিত্র। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। নতুন বইয়ের গন্ধ আর নতুন বছরের আনন্দে ভাসছে শিক্ষার্থীরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে শুরু হয় বই উৎসবের আনুষ্ঠানিকতা। পরে বেলুন ওড়ানোর পর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। নতুন বছর নতুন বই, শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। বইয়ের নতুন গন্ধ আমাদের অনেক ভালো লাগে, খালি হাতে এসেছিলাম, বই নিয়ে যাচ্ছি। বছরের প্রথমেই সবগুলো বই পেয়েছি, অনেক খুশি লাগছে। এই চিত্র খুলনা জেলা স্কুল মাঠের। নতুন বই সংগ্রহ করতে একে একে 5টি স্কুলের প্রায় 5000 শিক্ষার্থী জড়ো হয় সেখানে। পরে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন শেষে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই। সিলেট বিভাগের স্কুলগুলোতেও একই চিত্র। উৎসবমুখর পরিবেশে শিক্ষকরা বিতরণ করেন নতুন বই। এ সময় নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা যেমন উচ্ছ্বসিত, তেমনি বছরের শুরুতেই এমন প্রক্রিয়ায় বেশ খুশি অভিভাবকরা। খুবই মজা লাগছে, খুবই আনন্দ লাগছে। আমি আজ থেকে পড়া শুরু করে দিব আমার, কেননা এই বছরের প্রথম দিনে আগে আমরা কখনো বই পেতাম না। নতুন বই পাচ্ছে, ওদের তো একটা আনন্দ, নতুন বই খুলবে, পড়াশোনা করবে, দেখবে। সারা দেশের মতো রাজশাহীর হেলেনাবাদ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এদিকে বই উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীরা লেখাপড়ায় আরো মনোযোগী হবে বলে জানান অভিভাবকরা। চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মেজবা উদ্দিন। মহানগর ছাড়াও উপজেলার নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয় বিনামূল্যে নতুন বই। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, ফেনী ও রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে আনন্দঘন পরিবেশে বই উৎসব উদযাপন করা হয়। জাহান, সময় সংবাদ। মেগা বিচ কার্নিভালের পাশাপাশি নতুন বছরকে বরণ করে নেয়ার জন্য প্রাণের উৎসবে মেতেছে পর্যটন নগরী কক্সবাজার। এই উৎসবে যোগ দিতে দেশ বিদেশ থেকে অন্তত 2 লাখ পর্যটক ভিড় জমিয়েছেন সেখানে। চলছে ওপেন এয়ার কনসার্ট, ঘুড়ি উৎসব সহ সৈকত ভিত্তিক নানা আয়োজন। সাখাওয়াত টিপুর ক্যামেরায় আরো জানাচ্ছেন কমল দে। ভোর না হতে ঘন কুয়াশা এবং তীব্র শীত উপেক্ষা করে শত শত পর্যটক ভিড় জমায় কক্সবাজার সৈকতে। সবারই একটি উদ্দেশ্য, নতুন বছরকে বরণ করার পাশাপাশি নতুন সূর্যোদয় দেখা। পর্যটন নগরী কক্সবাজারে চলছে 3 দিনব্যাপী মেগা বিচ কার্নিভাল। মূলত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে এই আয়োজন। তার সাথে যুক্ত হয়েছে পুরাতন বছরকে বিদায়, নতুন বছরকে বরণ করে নেওয়া। তাই লাখো পর্যটকের ভিড় পুরো সৈকত জুড়ে। পরিবার পরিজন নিয়ে সবাই আসছেন এখানে। আমরা সানরাইজ দেখলাম সবাই একসাথে, অনেক আনন্দ লাগছিল, খুব এনজয় করতেছি এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এখানে আসার পর মনটা ফ্রেশ হয়ে গেল এবং সকালে সানরাইজ দেখলাম, ভালো লাগছে, মজা করছি এখানে অনেক। পৃথিবীর সবচেয়ে বড় এই সৈকতটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে কার্নিভাল উপলক্ষে। প্রচুর মানুষ এসেছে। আমার মনে হয় যে আরো যদি সব সময় যদি এরকম করে সাজিয়ে গুছিয়ে রাখা যায়, তাহলে আমরা অনেক বেশি পর্যটক নিয়ে আসতে পারবো। লাখো পর্যটকের ভিড় সামাল দিতে দায়িত্ব পালন করছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের ব্যাপক পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে এই বিচে যারা পর্যটকরা আসছে তারা শান্তিপূর্ণভাবে তারা অনুষ্ঠান উপভোগ করতে পারে। এখন পর্যন্ত পর্যটকদের তরফ থেকে কোনো রকম অভিযোগ আসে নাই। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই বিচ কার্নিভালে থাকছে ওপেন এয়ার কনসার্ট থেকে শুরু করে ঘুড়ি উড়ানো সহ নানা আয়োজন। লাবণী কিংবা সুগন্ধা নয়, কক্সবাজারে 6টি পয়েন্টের পাশাপাশি হিমছড়ি, ইনানি, টেকনাফ এবং সেন্ট মার্টিন সব জায়গায় এখন একই চিত্র। অর্থাৎ এক কথায় বলা যায় প্রাণের উৎসবে মেতেছে পুরো কক্সবাজার। স্থানীয় প্রশাসন বলছে আজও প্রায় 2 লাখ পর্যটক সমবেত হয়েছিল এই কক্সবাজারে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে কুয়াকাটায়ও বছরের শুরুতেই ঢল নেমেছে হাজারো পর্যটকের। শীতের তীব্রতাকে হার মানিয়ে কুয়াশা ভরা সকালে বছরের প্রথম সূর্যোদয় দেখতে উৎসাহের কমতি ছিল না পর্যটকদের। শুধু সূর্যোদয় নয়, পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে কুয়াকাটার প্রতিটি স্পট। পর্যটকদের নিরাপত্তায় তৎপর টুরিস্ট পুলিশ। কুয়াকাটা থেকে বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিজ। বিদায় 2015, লালকুসুম সূর্য নিয়ে এসেছে 2016 সালের প্রথম দিন। সূর্যের তীব্রতা বাড়ার সাথে সাথেই সমুদ্র স্নানে ঝাঁপিয়ে পড়ছেন পর্যটকরা। ঝিনুক ও শামুকের বিভিন্ন সামগ্রী কিনতেও ভিড় করছেন সমুদ্র পাড়ের বিভিন্ন দোকানগুলোতে। লেবুর চর, ঝাউবাগান সহ প্রতিটি পর্যটন স্পটই মুখরিত পর্যটকদের পদচারণায়। অনেকেই ব্যস্ত আনন্দের এই ক্ষণটুকু ছবির ফ্রেমে বন্দি করতে। আমরা যশোর থেকে আসছি সূর্যোদয় দেখার জন্য।
বছরের প্রথম দিন সূর্য অস্ত সূর্য উদয় দেখছি, কালকে আসছি আমরা। সূর্যটা যে দেখলাম খুবই সুন্দর লাগলো, খুবই ভালো লাগলো। নতুন বছর, সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। অবশ্য বছরের প্রথম দিনকে ঘিরে বাড়তি পর্যটকদের নিরাপত্তা দিতে তৎপর বলে দাবি ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তার। পর্যটকদেরকে নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত কঠোর ব্যবস্থা নিয়েছি। 11টা স্পট আছে আমাদের এই কুয়াকাটায়। সমস্ত স্পটগুলোতে আমাদের সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা রয়েছে। পৃথিবীর একমাত্র সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার স্থান কুয়াকাটায় বছরের প্রথম দিনে প্রায় 2 থেকে 3 হাজার পর্যটক এসেছেন। পর্যটন কেন্দ্রটিতে প্রায় 11টি স্পটে পর্যটকদের নিরাপত্তা দিতে 40 জন ট্যুরিস্ট পুলিশ কাজ করছেন। এম এ আজিম, সময় সংবাদ, কুয়াকাটা। বাংলার সময় আরো থাকছে। অপহরণের 5 দিন পর দিনাজপুরে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার। জড়িত সন্দেহে আটক 5 মুক্তিপণ না দেয় হত্যা করা হয়েছে ধারণা পুলিশের। পৌর নির্বাচনে গণতন্ত্রের জয় হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপাল এলাকায় 6 লেন বিশিষ্ট ওভারব্রিজের নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। এ সময় পৌর নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করায় সাধুবাদ জানান তিনি। এই নির্বাচনে কেউ হারেনি, বিজয়ী হয়েছে গণতন্ত্র। প্রথম একটা দলীয় প্রতীকের নির্বাচন, এবং তাও বহুদিন পর দুটি বড় দল বিএনপি গোটা নির্বাচনে, এই পৌর নির্বাচনে তাদের ভূমিকা ছিল ইতিবাচক। অশোক, পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ থাকছে পদ্মা সেতু প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে একটি রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর বেশ জোরে সোরে চলছে পদ্মা সেতুর মূল পাইল বসানোর কাজ। এর মধ্যে অর্ধেকের বেশি মাটিতে প্রবেশ করানো হয়েছে সেতুর প্রথম মূল পাইলটি। নির্ধারণ করা হয়েছে অন্য পাইল বসানোর স্থানও। একই সময়ে মাওয়া থেকে জাজিরা পাড় পর্যন্ত চলছে মাটি পরীক্ষা ও টেস্ট পাইলের কাজ। পদ্মা সেতু এলাকা ঘুরে এসে রিপোর্ট এহসান জুয়েলের ছবি তুলেছেন সাইফুল ইসলাম। গেল বছর টেস্ট আর ট্রায়াল পাইলের নানা পরীক্ষা প্রাপ্ত ফলাফলের উপর নির্ভর করে নকশা করা হয়েছে সেতুর মূল পাইলের। 12ই ডিসেম্বর একই সঙ্গে শুরু হয়েছে মূল পাইলিং এবং নদী শাসনের কাজ। এরপর থেকে কর্মযজ্ঞে আরও সরগরম হয়ে উঠেছে পদ্মা সেতুর মূল পাইল বসানোর এলাকা। নদীর মাওয়া প্রান্ত থেকে 1090 মিটার দূরত্বে 7 নম্বর ব্লক। একটি পিলারের জন্য বসাতে হবে 6টি পাইল। ঘিরে রাখা হয়েছে তাই প্রথম পিলারের নির্ধারিত এলাকা। আপাতত একটি পাইলের অর্ধেক মাটিতে প্রবেশ করানো হয়েছে। সেই অংশের ভেতরকার মাটি তুলে ফেলার পর বসানো হবে বাকি পাইল। বিশ্বের সর্বোচ্চ শক্তির হাইড্রোলিক হ্যামার দিয়ে পাইলগুলো প্রবেশ করানো হচ্ছে নদীর তলদেশে। প্রকল্পে মূল পদ্মা সেতু যে কাজ সেটি চলছে এই 7 নম্বর ব্লকে। 12 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার পর এখন পর্যন্ত প্রথম পাইলটির মাটিতে প্রবেশ করানো হয়েছে 61 মিটার। ক্রমান্বয়ে এটির সঙ্গে আরও পাইল জোড়া দিয়ে এটিকে মাটিতে প্রবেশ করানো হবে 120 থেকে 125 মিটার। আর এরকম 6টি পাইলের উপরে দাঁড়িয়ে যাবে পদ্মা সেতুর প্রথম পিলারটি। জানুয়ারির মাঝামাঝি সময় থেকে আমরা হয়তো আশা করছি যে আমাদের আরও কাজের এক্সপেকটেশন দেখা যাবে। চায়নাতে আমাদের ফেব্রিকেশন হচ্ছে, সেখানেও আমাদের পিউইদের যাওয়ার কথা আছে। যেই কাজগুলো ওখানে হচ্ছে ওগুলো ইন্সপেকশন করবেন, ফিজিক্যালি দেখবেন। 7 নম্বর ব্লকে কাজ শুরু করা হলেও একই সময়ে প্রস্তুত করে তোলা হচ্ছে 5 ও 6 নম্বর ব্লককে। আগামী 2 সপ্তাহের মধ্যে এই দুটি ব্লকেও কাজ শুরু হবে। পিআর 7 এবং পিআর 6ও আমরা কাজ করব, সেখানেও আমাদের প্রস্তুতি কাজ শুরু হচ্ছে। আর এই যেই ট্রায়াল পাইল করলাম এটারও কিছু প্রস্তুতি বাদ আছে, মানে কিছু কাজ ইনসাইড যেই কংক্রিটগুলো হবে সেই কংক্রিটের কাজ আমরা এখন করছি। 7 নম্বর ব্লক ছেড়ে যতই জাজিরা প্রান্তের দিকে যাওয়া যায় ততই চোখে পড়ে পুরো নদী জুড়ে তৎপরতা। একই সময়ে চলছে মাটি পরীক্ষা এবং টেস্ট পাইলের কাজও। নদীর তলদেশ থেকে মাটি তুলে চলছে গুণাগুণ পরীক্ষা। আর এই পরীক্ষায় সাফল্য পেলেই বসানো হবে টেস্ট পাইল। মাওয়া প্রান্তে এখন পর্যন্ত 3টি টেস্ট পাইল বসানো হলেও জাজিরা প্রান্তে চলছে 1টি টেস্ট পাইলের কাজ। এহসান জুয়েল, সময় সংবাদ, শরীয়তপুর। দিনাজপুরে অপহরণের 5 দিন পর মাহফুজ আক্তার মিমি নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে 5 জনকে আটক করা হয়েছে। এদিকে মুক্তিপণ না দেয়ায় শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ জানায় সদর উপজেলার উপশহরে বাড়ির সামনের পুকুর পাড়ে বস্তাবন্দি লাশ দেখে স্থানীয়রা তাদের খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বজনদের খবর দিলে তারা এসে লাশটি মিমির বলে নিশ্চিত করে। স্বজনরা জানায় গত 27 ডিসেম্বর সকালে বাড়ির সামনে খেলার সময় নিখোঁজ হয় 8 বছর বয়সী শিশু মিমি। দুপুরে বাসায় না ফেরায় এলাকায় মাইকিং করা হয়। পরে সেদিন রাতেই শিশুটির বাবা মাহবুবুর রহমানের মোবাইলে ফোন করে 7 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা করেন তিনি। খোঁজাখুঁজি করার পরও বাচ্চাটাকে খুঁজে না পাওয়ার পরও তো পুলিশে এবং থানায় কল করা হলো। কল করার পর ওনারা তো ব্যস্ত থাকার কারণে আমরা এই রাস্তা দিয়ে প্রতিদিনই হাঁটাহাঁটি করি, আমরা কিন্তু কোনোদিন গন্ধ পাই নাই। কি বিচার চাইবো আর কি বিচার চাইবো বলেন, কার কাছে বিচার চাইবো? 6 দিন থেকে বিচার পাইলাম না, লাশ পাইলাম। থানা গেছি, রেবে গেছি, ডিবি গেছি, সিআইডি গেছি, সব কাজে গেছি। প্রশাসন কি বলতেছে? পড়াশোনা চলছে, পড়াশোনা করছে, আমাদের কার্যক্রম চলছে, আপনি ধৈর্য ধরে থাকেন। বাংলার সময় আরো থাকছে। হবিগঞ্জের চুনারুঘাটকে ইকোনমিক জোন ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ, জীবন জীবিকা হুমকির মুখে পড়বে আশঙ্কা চা শ্রমিকদের। চলতি পর্যটন মৌসুমে গেল বছরের তুলনায় দেশীয় পর্যটকদের সংখ্যা 20% বেড়েছে বলে জানিয়েছেন দেশের পর্যটন সংশ্লিষ্টরা। তবে সাম্প্রতিক সময়ে কয়েকজন বিদেশি হত্যাকাণ্ডের ঘটনায় দেশে বিদেশি পর্যটকের সংখ্যা কমেছে প্রায় 70%। এই অবস্থায় 2016 পর্যটন বর্ষে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই 4 মাসকে দেশের পর্যটন মৌসুম হিসেবে বিবেচনা করা হয়। আর 2015-তে দেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই শান্ত থাকায় পর্যটন সংশ্লিষ্টদের প্রত্যাশাও একটু বেশিই ছিল। কিন্তু বছরের দ্বিতীয়ার্ধে দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকজন বিদেশি হত্যাকাণ্ডের ঘটনায় পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। এই ঘটনার প্রেক্ষিতে অনেক বিদেশি পর্যটক বাংলাদেশে তাদের যাত্রা বাতিল করেছে। অনেক দেশই তাদের নাগরিকদের এদেশে ভ্রমণের সতর্কতাও জারি করেছে। এর ফলে 2016 সালের পর্যটন মৌসুমেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা পর্যটন সংশ্লিষ্টদের। বিদেশিদের নিয়ে যে ঘটনাগুলো, এটা ভীষণভাবে এফেক্ট করছে আমাদেরকে। এবছরও তো এফেক্ট করলোই, এবং আমি শঙ্কিত যে আগামী 2-3 বছরও এটার রেসটা থাকবে। যাদের সাথে আমাদের যোগাযোগ আছে তাদের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশ বিদেশি পর্যটকদের জন্য এখন নিরাপদ না। আমরা কিছুদিন বাংলাদেশে ভ্রমণের কথা ভাবছি না। আমরা ইনবাউন্ড মার্কেটটা এই মুহূর্তে 70-75% আমরা লস করলাম। তবে বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকায় এই সময় দেশের অভ্যন্তরীণ পর্যটন অনেকটাই বেড়েছে বলে জানিয়েছেন অভ্যন্তরীণ ট্যুর পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো। গত বছরের তুলনায় এই বছর আমি বলবো যে 15 থেকে 20 ভাগ বেশি পর্যটনটা হচ্ছে বা পর্যটকরা কিন্তু যাচ্ছে। আজকে এই সময় যদি আপনি খবর নেন, কক্সবাজার থেকে শুরু করে, রাঙামাটি থেকে শুরু করে, ইভেন সুন্দরবন থেকে শুরু করে, আপনি বাংলাদেশের কোথাও রুম পাবেন না। যারা দেশের মধ্যে দেশ দেখতে চান, সেইটা আমাদের গত বছরের তুলনায় ভালো। আমি বিদেশিদের কিন্তু এখনো বাংলাদেশ সম্পর্কে যে ইনসিকিউরিটি ছিল সেটা কিন্তু পুরোপুরি কাটেনি। আন্তর্জাতিক মিডিয়াতে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশকে কিন্তু একটু নেগেটিভ ভাবে প্রজেক্ট করা হচ্ছে। তবে বিদেশি পর্যটক আকর্ষণে দেশের বাইরে বাংলাদেশের নেতিবাচক ভাবমূর্তি দূর করতে সরকারকে দ্রুত কার্যকরী ভূমিকা রাখার আহ্বান পর্যটন সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। পর্যটন বর্ষ 2016 সালে দেশে 10 লাখ বিদেশি ভ্রমণকারীকে স্বাগত জানাতে প্রস্তুত পর্যটন কেন্দ্রগুলো। আর লক্ষ্য অর্জনে পর্যটন বর্ষ জুড়ে সিলেট অঞ্চলের প্রতি সরকারের বিশেষ নজর রয়েছে। নিরাপত্তা সহ সামগ্রিক ব্যবস্থাপনায় পর্যটন পুলিশ সহ সংশ্লিষ্ট প্রশাসন প্রস্তুত রয়েছে। অন্যদিকে সিলেট চট্টগ্রাম রুটে বিমানের ফ্লাইট চালুর বিমানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন চান হোটেল মোটেল রিসোর্টের মালিকরা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি হযরত শাহজালাল ও শাহপরানের মাজারকে কেন্দ্র করে সিলেট অঞ্চলে গড়ে উঠেছে সম্ভাবনাময় পর্যটন শিল্প। যান্ত্রিক কোলাহল থেকে প্রকৃতিকে ছুঁয়ে দেখার জন্য প্রতিদিনই সিলেট অঞ্চলে ছুটে আসছেন পর্যটকরা। নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর বিছনাকান্দি, রাতারগুল, জাফলং, মাধবকুণ্ড, পান্তুমাই, উৎমা সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে ক্লান্ত পর্যটকরা চা বাগানের সবুজ ছায়ায় নিজেকে সতেজ করে নেন। চা বাগানের পরিবেশটা, এখানকার চা ওয়ার্কারদের কাজগুলা, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। সিলেট অনেক বছর থেকে আসি, সবসময় খুব ভালো লাগে। 2016 সালকে পর্যটন বর্ষ ঘোষণার পর বিমান ও পর্যটন মন্ত্রী সিলেট চট্টগ্রাম রুটে বিমানের ফ্লাইট চালু সহ নানা ঘোষণা
ঘোষণা দেন। এই প্রেক্ষাপটে সংশ্লিষ্টরা এই ঘোষণার বাস্তবায়ন চান। সিলেট থেকে চট্টগ্রামের যে ফ্লাইট, এটা কিন্তু এখনই যদি আরম্ভ হয়ে যায় তাহলে পর্যটকরা এখানে আকৃষ্ট হয়ে আসবে। আর পর্যটন কর্পোরেশনের এই কর্মকর্তার দাবি, পর্যটন কেন্দ্রগুলোকে পর্যটক বান্ধব করা হয়েছে। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ট্যুরিস্ট রিলেটেড যে এরিয়াগুলোর প্রতি অত্যন্ত যত্নবান, যাতে করে ট্যুরিস্ট নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারেন। সিলেট অঞ্চলে আসা পর্যটকদের জন্য পুলিশ সদস্য পর্যাপ্ত নয় বলে জানালেন সিলেট অঞ্চলের পর্যটন পুলিশের শীর্ষ এই কর্মকর্তা। কাঙ্ক্ষিত জনবল পাইলে আরো যে সমস্ত এলাকাকে পর্যটনের আওতায় আনা হয় না, সেই সমস্ত এলাকাতেও পর্যটন পুলিশ নিয়োগ করা যাবে। সিলেট অঞ্চলে ছোট বড় হোটেল, মোটেল, রিসোর্ট রয়েছে 5 শতাধিক, আর তারকা মানের হোটেল, রিসোর্ট রয়েছে 10টির মতো। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সদ্য বিদায়ী 2015 সালে সার্বিক মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক ছিল বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি 2015 শীর্ষক প্রতিবেদন তুলে ধরেন সংগঠনের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদের ভিত্তিতে প্রণীত এ প্রতিবেদনে জানানো হয়, 2014 সালের মতো 2015 সালও শুরু হয় রাজনৈতিক সহিংসতা দিয়ে। 2015 সালে 812টি রাজনৈতিক সংঘাতের ঘটনায় 151 জন নিহত ও 5,500-এরও বেশি মানুষ আহত হন। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে ক্রস ফায়ার, বন্দুকযুদ্ধ ও গুলি বিনিময়ের ঘটনায় নিহত হন 183 জন। 2014 সালে যার সংখ্যা ছিল 128 জন। একই বছর গুম, গুপ্ত হত্যা, গণপিটুনি, মানব পাচার, ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন, সীমান্ত হত্যা, নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণ সহ বিভিন্ন সামাজিক অপরাধের ঘটনা ছিল উদ্বেগজনক। এ সময় মানবাধিকারের একটি সর্বগ্রাহযোগ্য মান বজায় রাখতে সরকারের আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান সুলতানা কামাল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ধরে নিয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত অনেকেরই খোঁজ পাওয়া যায়নি। আবার কোনো ক্ষেত্রে গুম হওয়ার পর লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। 2015 সালের সার্বিক মানবাধিকার পরিস্থিতি ছিল উদ্বেগজনক। একই সাথে আমরা লক্ষ্য করেছি, রাজনৈতিক সহিংসতা দমনের নামে শুরু হয় রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী কর্তৃক অপহরণ, গুম, গুপ্ত হত্যা, ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যা বছর জুড়ে অব্যাহত ছিল। আমরা আশা করি এই প্রবণতা কাটিয়ে উঠে সরকার ও বিরোধী দল উভয় পক্ষই মানবাধিকার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে। ইকোনমিক জোন ঘোষণার প্রতিবাদে হবিগঞ্জের চুনারুঘাট এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন চা শ্রমিকরা। সকালে উপজেলার চাঁদপুর চা বাগান এলাকায় এই বিক্ষোভ সমাবেশ হয়। এতে লস্করপুর ভ্যালির 5টি চা বাগানের প্রায় 2000 শ্রমিক অংশ নেন। এ সময় বক্তারা জানান, ওই এলাকায় ইকোনমিক জোন গড়ে তোলা হলে চা শ্রমিকদের জীবন জীবিকা হুমকির মুখে পড়বে। তাই অবিলম্বে প্রস্তাবিত ইকোনমিক জোন না করার জন্য সরকারের কাছে দাবি জানান তারা। আজকে আমরা প্রায় 20 দিন যাবত এখানে অবস্থান নিয়েছি এই ধানের জমিতে। আমরা এখানে আজকে 20 দিন যাবত আমরা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমাদের তো শ্রমিক সন্তানদের কোনো চাকরি দেওয়া হবে না। আমরা এই আমাদের ধানের জমি আমরা কিছুতেই দিব না। আমরা এই কারখানা আমরা মানি না, আমরা এই কারখানা দেবও না। যেহেতু আমাদের এই কারখানা নিতে গেলে আমাদের লাশের উপরে আমাদের এই কারখানা নিবে। বাগেরহাট পৌরসভার 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, ভোরে সরুই এলাকায় কার্যালয়ে আগুন দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই কার্যালয়ের আসবাবপত্র সহ প্রয়োজনীয় সব কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এদিকে পৌর নির্বাচনে পরাজিত হওয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা এ আগুন দিয়েছে বলে অভিযোগ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের। সুনামগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের 2 পক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। দুপুরে ধর্মপাশা উপজেলার পূর্ব বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আব্দুল মুত্তালিব ফারুক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার রফিক সমর্থিত মুশফিক গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় আহত 10 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁদপুরে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের আওতাধীন কৃষি জমিতে পানি সরবরাহ শুরু হয়েছে। দুপুরে উদ্যমদি স্লুইস গেটে পাম্পে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক নিজামুল হক ভূঁইয়া এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় কৃষকরা ছাড়াও প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 1987 সালে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পটি শুরু হয়। এর আওতায় প্রায় 1.5 লাখ কৃষক বছরে প্রায় 7,000 হেক্টর জমিতে প্রতি মৌসুমে ধান সহ 3টি ফসল উৎপাদন করেন।
আমরা চেষ্টা করতেছি সেচের পানিটা যাতে কমান্ড এরিয়া ডেভেলপ করে বিভিন্ন জায়গায় উঁচু জায়গাতেও যায়। এবারও আমরা কিছু নতুন কাজ করছি যাতে সেচের আওতা আরও বাড়ে। তা আশা করতেছি যে ৬,৮০০ হেক্টর এলাকায় এবার আমরা সেচ কার্যক্রম চালাতে পারবো। কাজের কর্মসংস্থানের ব্যাপক চাহিদা বাড়ছে, আমাদের জীবন মানে উন্নত হয়েছে এবং এই সুবিধাটা আমাদের এই সকল কৃষকের জন্য অত্যন্ত সহায়ক। মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে ১২০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। সকালে মেঘনা নদীতে ঢাকাগামী একটি লঞ্চে অভিযান চালিয়ে এই জাটকা জব্দ করা হয়। কোস্টগার্ড জানায়, গজারিয়া উপজেলায় ঢাকাগামী এমভি জামাল ৩ লঞ্চে অভিযান চালানো হয়। এ সময় লঞ্চের ভেতরে তল্লাশি চালিয়ে ১২০০ কেজি পরিমাণ জাটকা পাওয়া যায়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পরে মাছগুলো এলাকার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে পল্লী কবি জসীমউদ্দিনের ১১৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। সকালে এ উপলক্ষে সদর উপজেলার অম্বিকাপুরে কবির মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এতে অংশ নেন জেলা প্রশাসন, জসিম ফাউন্ডেশন ও সাহিত্য পরিষদ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় কবির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন তারা। পরে কবি জসীমউদ্দিনের বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত সভায় তার সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা হয়। আবারও বই উৎসবের খবর। প্রথমবারের মতো কুড়িগ্রামের সদ্যবিলুপ্ত দাসিয়ার ছড়া ছিটমহলের শিক্ষার্থীরাও মাতল বই উৎসবের আনন্দে। আনন্দমুখর পরিবেশ ছিল বাসিন্দাদের মধ্যেও। এছাড়া দিনাজপুর, গাইবান্ধা ও মাদারীপুর সহ দেশের সবগুলো জেলাতেই উদযাপন করা হয় বই উৎসব। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রথমবারের মতো বই উৎসবের আনন্দে ভাসল কুড়িগ্রামের দাসিয়ার ছড়ার শিক্ষার্থীরা। সদ্য বিলুপ্ত এই ছিটমহলে বই বিতরণকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশ দেখা যায়। দাসিয়ার ছড়ায় স্কুল প্রতিষ্ঠিত হয়েছে, আমি সেখানে এখন ভর্তি হয়েছি। আমরা নতুন বই পেলাম, এজন্য আমরা গর্বিত। আগে তো আমি নতুন বই পাই নাই, পুরান বই জোগাড় করে পড়তে হতো, এখন নতুন বই পেয়ে খুব খুশি হয়েছি। এবার নতুন বই পেয়েছি, আমি খুব আনন্দিত। এবার থেকে ভালো করে লেখাপড়া করব। বছরের শুরুতেই নতুন ক্লাসের বই পেয়ে মাতোয়ারা দিনাজপুরের শিক্ষার্থীরা। সকালে দিনাজপুর সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই। নতুন বছরে নতুন বই পাইলাম, খুবই ভালো লাগছে। বই পেয়ে আমরা খুব খুশি। গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা নেচে গেয়ে অংশ নেয় নতুন বছরের বই উৎসবে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক এবং অভিভাবকরাও মেতে ওঠেন উৎসবের আনন্দে। পরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন গাইবান্ধার জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এদিকে দুপুরে ঝালকাঠির উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বই উৎসবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ সময় তিনি বলেন, বই উৎসবের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ বাড়বে। বই বিতরণের মধ্য দিয়ে সেই ধনী গরিবের বৈষম্য দূর করার মধ্য দিয়ে আজকে সমস্ত ছাত্রছাত্রীর মনে আগামী দিনের পড়াশোনার দিকে তাদের যে দৃষ্টি এবং তাদের পড়ালেখার জন্য নিবেশ করা এছাড়া মাদারীপুর, টাঙ্গাইল, নেত্রকোনা, কুমিল্লা, পাবনা ও পটুয়াখালী সহ দেশের সকল প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাশের হারে সারা দেশে শীর্ষস্থান লাভ করলেও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় গতানুগতিক ফল করেছে রাজশাহী বোর্ড। তবে আগামীতে জেএসসিতে ফলাফল আরও ভালো করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বোর্ড কর্মকর্তারা। অবশ্য সংশ্লিষ্টদের নজরদারি বাড়লে জেএসসির ফলাফল আরও ভালো হবে বলে মনে করেন শিক্ষাবিদরা। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। সবাইকে পেছনে ফেলে প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসিতে সেরা রাজশাহী, তাই এখানকার শিক্ষার্থীদের এমন বাঁধভাঙা উল্লাস। জেলায় শতকরা পাশের হার ৯৯%। ৪৮,০০০ পিইসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ৪,২৬৮ জন শিক্ষার্থী। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তার দাবি, নিবিড় তত্ত্বাবধানের ফলে অন্যদের তুলনায় এগিয়ে তারা। পরীক্ষাগুলো যেগুলো মডেল টেস্ট হয়, তারপরে হচ্ছে পাক্ষিক পরীক্ষা হয়, ক্রমান্বয়ে যে খাতাগুলো মূল্যায়ন করা হয়, যেগুলো মানে খারাপ করে তাদেরকে বলা হয় বাচ্চাদেরকে, সেই বিষয়ে আবার ভালো করে পড়াশোনার জন্য আমরা তাগিদ দেই। এদিকে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসিতে ২০১০ সালে
63, 2011-তে 79, 2012-তে 85, 2013-তে 93, 2014-তে 95 এবং 2015 সালে পাশের হার বেড়ে দাঁড়িয়েছে 97.47%। তবে পিইসির তুলনায় জেএসসির ফলাফলে কিছুটা পিছিয়ে রাজশাহী বোর্ড। তাই আগামীতে ভালো ফলাফলের লক্ষ্যে নতুন কিছু উদ্যোগ নেয়ার কথা জানালেন বোর্ড সংশ্লিষ্টরা। টিচিং লার্নিং সিস্টেমটাকে এটা যেন আরো সফল করতে পারি, এই জন্য ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করব টিচারদের, যাতে করে আরো ইফেক্টিভ টিচিং অ্যান্ড লার্নিং হয়। অন্যদিকে শিক্ষাবিদরা মনে করেন বোর্ডের নজরদারি বাড়ালে জেএসসির ফলাফলের চিত্র পাল্টে যাবে। আমাদের শিক্ষা, বিশেষ করে এই শিশু পর্যায়ের শিক্ষাগুলো যাতে আরো বেশি বাস্তবমুখী হয়, সেই জন্য এর সাথে সংশ্লিষ্ট যে সমস্ত সংস্থা রয়েছে বা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের তত্ত্বাবধানটি আরো নিবিড় হওয়া উচিত। জেএসসিতে 2,24,000 শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে 35,083 জন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশালে জাতীয় পার্টির 30তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বিকেলে নগরীর টাউন হলের সামনে থেকে একটি র্যালি বের করে জাতীয় পার্টির নেতাকর্মীরা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও টাউন হলের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতাকর্মীরা। কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। সকালে স্থানীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এ সময় জেলা মহিলা পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। পরে অনুষ্ঠিত সমাবেশে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেফতারের দাবি জানান তারা। গত সোমবার শহরের শাপলা চত্বরে তার উপর হামলা করে দুর্বৃত্তরা। টঙ্গীর তুরাগ নদীর তীরে চলছে প্রথম পর্বের ইজতেমার শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রথম পর্বের বিশ্ব ইজতেমা চলবে 8 থেকে 10 জানুয়ারি। ইজতেমা কর্তৃপক্ষ জানায় প্রথম পর্বের জন্য প্রস্তুতি প্রায় শেষের দিকে। এখন চলছে প্যান্ডেল তৈরি, পানির লাইন পরীক্ষা ও পয় নিষ্কাশনের কাজ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে স্বেচ্ছাসেবীরা আসছেন প্রস্তুতি কাজে অংশ নিতে। ইজতেমা ময়দানে স্থান সংকুলান না হওয়ায় চলতি বছর 16টি করে 32টি জেলার মুসল্লিদের অংশগ্রহণে 2 পর্বে বিশ্ব ইজতেমা হবে। আর বাকি 32 জেলার 16টিতে নিজ নিজ জেলায় হবে জেলা ইজতেমা। বাংলার সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বছরের প্রথম দিনে সারা দেশে বই উৎসব। নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। শিক্ষা খাতের সাফল্যকে ঈর্ষণীয় বললেন 2 মন্ত্রী। বাংলাদেশের অর্থনীতি এখন বিশ্বের অনেক দেশের তুলনায় শক্তিশালী। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রী। দেশে এখন কোনো গণতন্ত্র নেই, চলছে একনায়কতন্ত্র। উন্নয়নের নামে সবখানেই হচ্ছে কমিশন বাণিজ্য। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেগম জিয়া। সম্ভাবনার আশা নিয়ে শুরু হলো আরও একটি বছর। বর্ষবরণ উদযাপনে কক্সবাজার ও কুয়াকাটায় পর্যটকের ঢল। এবং প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর জোরে সোরে এগোচ্ছে পদ্মা সেতুর মূল পাইলিং এর কাজ। মাওয়া থেকে জাজিরা পর্যন্ত চলছে মাটি পরীক্ষা ও টেস্ট পাইল। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SSL লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।